আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে মেইনলি কার্বন ফুটপ্রিন্ট। হ্যাঁ, কার্বন ফুটপ্রিন্ট বলতে আমরা কি বুঝি? কার্বন ফুটপ্রিন্টটা আসলে কি জিনিস, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকের টপিকের মধ্যে মেইন হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউসটা কি অ্যাকচুয়ালি, ক্লাসিফিকেশন অফ গ্রিন হাউস গ্যাসেস, কার্বন ফুটপ্রিন্ট, টাইপ অফ কার্বন ফুটপ্রিন্ট, কি কি ধরনের কার্বন ফুটপ্রিন্ট হয়ে থাকে, কেন আমাদের কার্বন ফুটপ্রিন্ট আসলে ক্যালকুলেট করা প্রয়োজন বা এটাকে অ্যাকাউন্টেবিলিটি হিসেবে নেওয়া প্রয়োজন, কিভাবে ক্যালকুলেট করব কার্বন ফুটপ্রিন্ট, রিডাকশন অফ কার্বন ফুটপ্রিন্ট, কিভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনা যায়, গ্লোসারি আর কার্বন ক্রেডিটস, এটা হচ্ছে সামারাইজ করার ওভারঅল বিষয়টা নিয়ে মেইন আমাদের এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস কেন হয়, কার্বন ফুটপ্রিন্ট কি, কার্বন ফুটপ্রিন্ট আমাদের কেন ক্যালকুলেশনে রাখা উচিত বা ওইটা নিয়ে কেন আমাদের কনসার্ন হওয়া উচিত, বিশেষ করে বর্তমান যুগে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বেসিক একটু আলোচনা করব। আশা করতেছি সবাই সাথে থাকবেন, সবার কোনো প্রকার প্রশ্ন থাকলে করবেন। একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে অথবা গল্পের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আজকের টপিকটা নিয়ে আলোচনা করতে পারবো। সবার পার্টিসিপেশন থাকলে আমার পক্ষেও এক্সপ্লেন করা ইজি হবে, আপনাদের পক্ষেও বুঝে নেওয়া সহজ হবে। সো আমি আগাচ্ছি, যদি অনুমতি দেন আর কি। তারপরও সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আচ্ছা, ইন্ট্রোডাকশন। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা কি বুঝি? আসলে ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি? আহ যদি আমরা এইভাবে বলি, পৃথিবীর শুরু থেকে, যদি সাইন্টিফিক্যালি যাই একভাবে আর ধার্মিক ভাবে গেলে একভাবে, কিন্তু আইস এজ যেটাকে বলা হয়, আইস এজ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়ত পৃথিবীর যে তাপমাত্রা ওইটা বৃদ্ধি হচ্ছে, আমাদের যে পরিবেশ ওইটা চেঞ্জ হচ্ছে, যেটা আসলে আমাদের ডে টু ডে লাইফ থেকে শুরু করে সবকিছুর উপর এফেক্ট করতেছে। তো ওইটার একটা পার্ট নিয়েই আসলে গ্রিন হাউস গ্যাস বা কার্বন ইমিশন বা যাই বলি আমরা ওইটা। তো ক্লাইমেট চেঞ্জটা এখন বর্তমান যুগে, যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, ক্লাইমেট চেঞ্জটা হিউম্যান রেসের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে মানুষ সামাজিক হয়েছে, আহ পৃথিবীর সবগুলো কান্ট্রি একে অপরের সাথে কানেক্টেড হয়েছে, মানুষের জীবনযাত্রার মান ইজি হয়েছে। কিন্তু সাথে সাথে পৃথিবীর স্বাস্থ্য যদি বলি, যে আমরা যেই গ্রহে বাস করতেছি এই গ্রহের স্বাস্থ্যের উপরেও মানে বড় ধরনের একটা প্রভাব চলে আসছে। সো ওইটাকেই আমরা বলতেছি ক্লাইমেট চেঞ্জ, যেটা বর্তমান যুগে একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা আহ, যেটা বলা হয় যে একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ। গ্রিন হাউস গ্যাস ইমিশন আর দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য ক্লাইমেট চেঞ্জ। তো এই ক্লাইমেট চেঞ্জ বা যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রের হাইট বেড়ে যাচ্ছে বা পানির লেয়ার বেড়ে যাচ্ছে যেটাকে বলে, বিশুদ্ধ খাবার পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, দিন দিন তাপমাত্রা বাড়তেছে, যেটা এই বছর আমরা বাঙালি হিসেবে অনেকটাই ফিল করতে পারছি যে কি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আহ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। আহ কি বলবো, ব্রিদেবল এয়ার বা ভালো এয়ার কোয়ালিটি যেটা ওইটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সবকিছুর পিছনেই কিন্তু এই গ্রিন হাউস গ্যাসটা আহ মেইন, কি বলা হয়, কালপিট বলা যায়। তো গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রধান কালপিট, কিন্তু এটা এমন একটা সাইকেল হয়ে দাঁড়িয়েছে যে এটা আসলে কন্ট্রোল করা খুব টাফ। ইভেন আমাদের দেখা গেছে ডে টু ডে লাইফেও যদি করি, যে আমরা গরম কমানোর জন্য এসি চালাচ্ছি, কিন্তু এসি চালাইতে গিয়ে যে আমরা যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস ইমিট করতেছি বা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাড়াইতেছি বায়ুমণ্ডলে, এটা আরো বেশি তাপমাত্রা বৃদ্ধি করতেছে। তো যত তাপমাত্রা বাড়তেছে, মানুষ এসি বাড়াইতেছে, মানুষ ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসের উপরে বা ইলেকট্রনিক ডিভাইসের উপরে আহ নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, ততই আরো দিন দিন টেম্পারেচার বাড়তেছে। সো
এটা আসলে একটা এন্ডলেস সাইকেল, কিন্তু এর মধ্যে থেকেও আমাদের বিভিন্ন ওয়েজ বের করে নিতে হবে। মানুষ সেই আদিম যুগ থেকেই বলা যায় যে অনেক কিছু ইনভেনশন করেছে। আমরা শ্রেষ্ঠ জীব, আল্লাহর ক্রিয়েশনের সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের অনেক অ্যাবিলিটি আছে, আমরা অনেক কিছুকে ম্যানিপুলেট করতে পারি। এর মধ্যে অন্য একটা জিনিস হচ্ছে যে আমরা ওয়েজ, নতুন নতুন উদ্ভাবন করতে পারি। সো গ্রিন হাউস গ্যাসকেও কন্ট্রোল করার বিভিন্ন আমরা অন্ততপক্ষে যে ধরতে পারছি যে এটা আমাদের কজ, এটা আমাদের অন্যতম একটা পাওয়া বলতে পারেন বা লার্নিং বলতে পারেন। সো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গ্রিন হাউস গ্যাসটা কি? গ্রিন হাউস গ্যাস আর দোজ হুইচ কন্ট্রিবিউট টু গ্রিন হাউস এফেক্ট, দা সিক্স রেগুলার গ্যাসেস আর। আচ্ছা, এটা কি কি গ্যাস করে? এখন কেউ যদি আমাকে একটু শেয়ার করতেন যে আসলে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি, এটা যদি আমাকে একটু কেউ বুঝাইতে পারতেন। আশা করতেছি সবাই যেহেতু এখানে এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডের লোকজন, অন্তত পক্ষে এইটুকু আমরা বইয়ের ভাষায় বলতে না পারি, নিজেদের ভাষায় যদি কেউ একটু আমাকে শেয়ার করতেন যে আসলে গ্রিন হাউসটা কি, গ্রিন হাউস গ্যাস না, হোয়াট ইজ গ্রিন হাউস, গ্রিন হাউস জিনিসটা বলতে আমরা কি বুঝি। সবুজ বাসা, যদি আমার বাসার কালার ক্রিম কালার, সবুজ কোনো রং নেই, আমার গায়ে সবুজ শার্ট আছে। আহ, কেউ যদি একটু আমারে শেয়ার করতেন, আমি তো আসলে এত কিছু বুঝি না, গ্রিন হাউস জিনিসটা বলতে আমরা কি বুঝি। কে একজন, ফাহিম ভাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম গ্রিন আসসালাম। হাউসটা বলতে স্যার আমি যতটুকু বুঝি আর কি, যে আগে বিভিন্ন জাতের মানে গাছ চাষ করতো বা সবজি চাষ করতো, তো ওইটাকে একটা মানে মানে সু- ঘরের মাঝখানে রাখা সূর্যের আলোটা আটকায় রেখে আর কি। তো মানে চাষ করতো আর কি। তো ওই ঘর থেকে আর কি তখন আর কি গ্রিন হাউস গ্যাসের আর কি উৎপন্ন হইতো, মানে স্যার এতটা খেয়াল নেই আমার। আচ্ছা, ওইটা কেন করা হইতো এটা বলতে পারেন? না স্যার, মনে আসতেছে না স্যার। একটা ঘরের মধ্যে, মানে আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, একটা ঘরের মধ্যে ঘরটা সম্ভবত ক্লিয়ার হইতো না, আলো জি ঢুকতে স্যার, পারতো কিন্তু বাইরের বের হইতে তাপমাত্রা ঢুকতে পারতো না পারতো আর না। কি। জি আচ্ছা, স্যার, জি স্যার। এটার পারপাসটা কি? বাহির তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা যেন ওই যে গাছগুলোকে আছে ওইটার উপর এফেক্ট না ফেলে। অতিরিক্ত তাপমাত্রায় গাছের আর্দ্রতা বা গাছের পাতায় তো পানি থাকে, তাই না? একটু হইলেও পাতায় আর্দ্রতা থাকে। তো ওই ময়েশ্চার, ওই টেম্পারেচারটা গাছের ধরে রাখার জন্য ওইটাকে গ্রিন হাউস যেটা বলা হয় ওইটার মধ্যে রাখা হয়। কিন্তু ওইটাকে আসলে কিসের উপর ভিত্তি করে গ্রিন হাউস বলা হয়েছে? পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, হ্যাঁ, ওজোন লেয়ার আমরা যেটা বলি, ওজোন লেয়ারটাও কিন্তু পুরা প্ল্যানেটের, পুরা পৃথিবীর একটা গ্রিন হাউস, তাই না? সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আসতেছে বা ইউভি লাইট যেটা আসতেছে, যা সূর্যের অতিরিক্ত তাপমাত্রা যেটা, ওইটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে ডিফ্লেক্ট হচ্ছে। বায়ুমণ্ডলে ডিফ্লেক্ট হয়ে ফুল তাপমাত্রাটা কিন্তু পৃথিবীতে ঢুকতেছে না, ওইটা কিন্তু বাইরে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের বায়ুমণ্ডল না থাকতো, আমাদের যে ন্যাচারাল গ্রিন হাউস যেটা, ওইটা যদি না থাকতো, আমরা কিন্তু ফুল ফয়েজে সূর্যের যে মিলিয়ন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই তাপমাত্রা আমাদেরকে এফেক্ট করতো, তাই না? তাহলে কি আমাদের পৃথিবী বসবাসযোগ্য হইতো? না, হইতো না। সো বিষয়টা হচ্ছে গ্রিন হাউস এমন একটা স্ট্রাকচার যেটা তাপমাত্রা কন্ট্রোল করে ভিতরের এবং বাহিরের। সো পৃথিবীরও এরকম একটা গ্রিন হাউস, যেটা ওজোন লেয়ার, ওইটা রয়েছে, আমাদের বায়ুমণ্ডল। তো দিন দিন এই ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু এই যে আমাদের বায়ুমণ্ডলের যে ওজোন লেয়ারটা আছে ওইটা পাতলা হয়ে আসতেছে, যেই কারণে সূর্যের তাপমাত্রাটা পৃথিবীতে বেশি, আমাদের যে ভূপৃষ্ঠে বেশি আহ কি বলে এটাকে, চলে আসতেছে, যেটা রিফ্লেক্ট কম হচ্ছে। এই জন্যই কিন্তু এই যে বলে যে অ্যান্টার্কটিকের বরফ গলে যাইতেছে, বরফ গলে পানির লেয়ার বেড়ে যাইতেছে, অতিরিক্ত বন্যা হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাইতেছে। আহ এই সব কিছুই হচ্ছে ওই সোর্স থেকে আসতেছে। যত দিন দিন গ্রিন হাউস গ্যাস বাড়বে, আমাদের ওজোন লেয়ার পাতলা হবে, অত দিন দিন এই জিনিসগুলো বাড়তে থাকবে। ঠিক আছে? সো এই গ্রিন হাউস গ্যাস এফেক্ট বা কার্বন ফুটপ্রিন্ট যাই বলি, এইটার মেইন গ্যাস কোনগুলো, যেগুলো আসলে আমাদের ওজোন লেয়ারকে পাতলা করতে আহ মানে সাহায্য করতেছে? এটার প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছাড়তেছি।
এই জন্য হচ্ছে অতিরিক্ত গাছ লাগানোর কথা বলা হয়, কারণ গাছের ওইটা খাদ্য, গাছ অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন যেটা কমপ্লিটলি বিপরীত। তারপরে মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বনাস, ফসফরাস কার্বনাস, আর কি সালফারিক্স, এই হেক্সোফ্লোরাইড, এসএফ। আচ্ছা, দ্য মোস্ট গ্রিন হাউস গ্যাস আর ক্লাইমেটের যেটা বললাম যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটার মধ্যে মেইন। এগুলো যতটা না এফেক্ট করে, কার্বন ডাই অক্সাইড তার থেকে বেশি গ্রিন হাউস গ্যাস এফেক্ট করে। আচ্ছা, তারপরে হোয়ার ডাজ অল দা কার্বন ডাই অক্সাইড কাম ফ্রম? এই যে কার্বন ডাই অক্সাইড আমাদের গ্রিন হাউস গ্যাস এফেক্টে সাহায্য করতেছে বা আমাদের ওজোন লেয়ারকে পাতলা করতেছে, এইটার মেইন যে গ্যাসটা কার্বন ডাই অক্সাইড, এটা কোথা থেকে আসতেছে? কার্বন ডাই অক্সাইড রেজড ওয়েন উই বার্ন কার্বন বেসড ফিউল, যেটা আমরাকে বা ফসল ফিউল বলা হয়, যেটাকে কি বলে, আমাদের এনার্জি সোর্স হিসেবে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ইউজ করি আসলে। যেমন এই যে আমাদের বাংলাদেশে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা হইতেছে, ওইটা কিন্তু ফসল ফিউল বেসড না। ওইটা গ্রিন এনার্জি হিসেবে বলা যায়, কিন্তু ওইটার আবার ডেঞ্জার আছে বিভিন্ন ধরনের। এছাড়া যত ধরনের পাওয়ারেরই আছে, বলেন কয়লা পুড়ালে, পেট্রোলিয়াম, পেট্রোল বেস, ডিজেল, আমাদের গাড়ির জেনারেটর, সবকিছুতেই যে পাওয়ার ইউজের ক্ষেত্রে জ্বালানি হিসেবে যেগুলোকে আমরা বার্ন করতেছি, ওই সব কিছুই কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। এর মধ্যে কি কি আছে দেখেন: কোল, কয়লা, অয়েল, গ্যাস, আহ তারপরে জেট ফিউল বিমানের জন্য যেটা ইউজ করা হইতেছে, ফসিল ফিউল যেটা পেট্রোলিয়াম বেসড, বা আপনার বলা যায় আহ কি বলে প্লাস্টিক বেসড, যেটাকে বলা হয় পেট্রোলিয়াম বেসড, ওই সব ধরনের ফুয়েলই যখন বার্ন করা হয় ওইটা কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। Virtually all human activities cause CO emission that leads to climate change. Hence, every person is responsible for carbon emissions. So, in actual, it's carbon dioxide footprint. আচ্ছা, এই যে আমি ডে টু ডে লাইফে কি পরিমাণ কার্বন প্রডিউস করতেছি আমি জানিও না, তাই না? যেমন আমি এই যে অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে মিটিং করতেছি, আমার ল্যাপটপের মাধ্যমে, ল্যাপটপে একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারিটা প্রোডাকশন করতে গিয়ে কার্বন ইমিশন হয়েছে। আমি ইলেকট্রিসিটি ইউজ করতেছি, এই ইলেকট্রিসিটি প্রডিউস করতে কার্বন নিঃসরণ হয়েছে। আমি এই যে আজকে অফিসে গেছি গাড়িতে, আসছি অফিস থেকে গাড়িতে, অটো রিক্সায়, ওইটার ইলেকট্রিসিটি চার্জের জন্য আপনার এনার্জি ইউসেজ হয়েছে, ওই এনার্জি মানে ক্রিয়েট করতে আমার ফসল ফিউল বার্ন হয়েছে, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ইমিট হয়েছে। মানে আমাদের বর্তমান যুগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে মোটামুটি আমরা যাই করতেছি, প্রত্যেকটা স্টেপে আমরা কার্বন ইমিট করতেছি। সো এই যে আমার ডে টু ডে লাইফে, আমার লাইফ প্রসেসে যে আমি কার্বনটা ইমিট করতেছি, ওইটাই হচ্ছে আমার ওই টোটাল কার্বনটা যদি আমি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে আমার টোটাল কার্বন ফুটপ্রিন্ট। মানে কি, আমার পদচিহ্নে যে পরিমাণ কার্বন আমি প্রডিউস করছি, সেইটা একদম আমার মানে বাই বার্থ থেকে শুরু করে আমার ট্রান্সপোর্টেশন বলেন, আমার ডে টু ডে লাইফে ইলেকট্রিসিটি ইউসেজ বলেন, আমার ইভেন আমার যে ফুডটা আমি কনজিউম করতেছি ওইটা প্রডিউস করতেও যদি আমি কোনো কিছু বার্ন করে থাকি, সেটাও আমার পার্সোনাল কার্বন ফুটপ্রিন্ট। এখন অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হবে? একটা অর্গানাইজেশন তার প্রোডাকশন প্রসেসে বলেন বা তার সার্ভিস লাইফে বলেন, যেই যেই প্রসেসের মাধ্যমে সে ইলেকট্রিসিটি ইউজ করতেছে, ট্রান্সপোর্টেশনের জন্য ডিজেল বার্ন করতেছে, আপনার জেনারেটরের জন্য ডিজেল বা গ্যাস বার্ন করতেছে, বয়লারের জন্য ই করতেছে, এই সব কিছুতে সে যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছে, সেইটাই হচ্ছে ওই অর্গানাইজেশনের কার্বন ফুটপ্রিন্ট। ওইটা আপনি যদি ম্যান টু ম্যান ডিভাইড করতে চান, ওইটাও ডিভাইড করে দিতে পারেন যে তার ম্যান পাওয়ার দিয়ে, অথবা আপনি পার্সোনাল লাইফেও যদি আপনার কার্বন ইমিশনটা ক্যালকুলেট করতে চান, আপনার ডে টু ডে লাইফের ফুল ক্যালকুলেশনটা করতে হবে, যেটা আসলে অনেক টাফ। সো এই জন্যই দেখবেন যে রিসেন্টলি মানুষ কি বলে গ্রিনার এনার্জির প্রতি, সোলার এনার্জি বলেন,
আহ বাইরের কান্ট্রি গুলাই দেখবেন মানুষকে হাঁটা, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, এইসবে মোটিভেট করা হচ্ছে, মেট্রো ইউজে মোটিভেট করা হচ্ছে। কারণ কি, যখন একটা মানুষ একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে বা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, প্রাইভেট কার, সে একা কিন্তু একটা ইঞ্জিনের ফুল ফিউল বার্ন করতেছে। কিন্তু ওই গাড়িটায় 7 জন বা 8 জন বসার জায়গা আছে, একটা যদি মিড সাইজ এসইউভি হয়। সো সেই ক্ষেত্রে দেখেন যে 7 জনের ইমিশন কিন্তু সেই গাড়িতে যদি 7 জনও যায়, যে পরিমাণ ইমিশন হবে, একজন গেলেও সেই পরিমাণ ইমিশন হবে। কিন্তু ওই লোকটা যদি শর্ট ডিস্টেন্সে হাঁটে বা তার গাড়িটা শেয়ার করে, আহ 6 জন 7 জন যায়, ওই কার্বন ইমিশনটা কিন্তু 7 জনের উপর ডিভাইড হয়ে যায়। এই জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন বাইরের কান্ট্রিগুলো দেখবেন যে মেট্রো, বাস সার্ভিস এগুলোকে আরো উন্নত করা হয়, যেন মানুষ পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট হয়, শর্ট ডিস্টেন্স গুলো হাঁটার রাস্তা ব্যবহার করে। আমাদের তো সবাই আসলে বড় লোক, সবাই একটু দুই কি বলবো 200 গজ রাস্তা হইলেও রিক্সায় উঠে। আর তো এখন ইলেকট্রিক রিক্সা এসে আরো ইজি হয়ে গেছে। আসলে হাঁটলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, কার্বন ইমিশনটাও কম হয়। সো এই জন্য আসলে পাবলিক ট্রান্সপোর্ট বা এগুলো মোটিভেট করা হয়, যেন মানুষ, একটা ইঞ্জিন চলতেছে একটা বাসে, সেখানে 50 থেকে 60 জন মানুষ যাতায়াত করতে পারতেছে। এখন যদি প্রত্যেকটা মানুষ আলাদা গাড়ি ব্যবহার করতো বা 2 জন করে গাড়ি ব্যবহার করতো, 20-30টা ইঞ্জিন চলতো, সেই ক্ষেত্রে কি পরিমাণ কার্বন ইমিট হইতো। সো এইটা আসলে আমাদের উম, মানে সকলের নলেজে রাখা উচিত, নট অনলি ফর এডুকেশনাল পারপাস। আমার চাকরির জন্য জানতে হবে তা না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলেন বা আমাদের লাইফ ইজি করার জন্য আসলে এটা আমাদের মেনে চলা উচিত আমি মনে করি। যাই হোক, আরো সামনে আগাই, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এফেক্ট অফ গ্রিন হাউস গ্যাস অন এনভায়রনমেন্ট, এই যে গ্রিন হাউস গ্যাস গুলো আমরা ইমিট করতেছি, আহ এইটার আসলে কি এফেক্ট করতেছে আমাদের এনভায়রনমেন্ট। দেখেন, ইজিলি ট্র্যাপস দা সানস হিট, যেটা বললাম, সূর্যের আলোকে বা সূর্যের তাপমাত্রাকে ভিতরে ট্র্যাপ করে ফেলতেছে। কিপ দা আর্থ ওয়ার্ম, পৃথিবীকে আরো উষ্ণ করে তুলতেছে। টু মাচ গ্যাসেস ইন দ্য এয়ার লিডস টু ক্লাইমেট চেঞ্জ, হোয়াট উই ক্যান কল গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কথাটা এখন টিভি বলেন, ইউটিউব বলেন, প্রপার পত্রিকায় বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় ঢুকলে দেখবেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব সমালোচনা চলতেছে। ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরি করতে হবে, আহ এরকম কথাবার্তা হয়তো ফ্যাক্টরিতে কাজ করলে শুনেন। অনেক অডিট হয় আপনাদের অর্গানাইজেশনে, যারা জব করেন অডিটের পার্টসেও দেখবেন যে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট এগুলো নিয়ে অনেক প্রেশার দেওয়া হয়। সবকিছুর আসলে গোড়া এটাই, গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্নিং বলেন অথবা কার্বন ফুটপ্রিন্ট বলেন। মিথেন এন্ড নাইট্রাস অক্সাইড এন্ড হাই হিট ট্র্যাপিং ক্যাপাসিটি টু কার্বন ডাই অক্সাইড, আচ্ছা ওইটা তো গ্যাসের ক্ষেত্রে গেল। বাট দ্য মেজর রোল ইজ প্লেড বাই কার্বন ডাই অক্সাইড। এই ঘুরে ফিরা কালপিট এই একটাই, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডই হচ্ছে সবচেয়ে বড় কজ কার্বন ফুটপ্রিন্টের। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ গ্রিন হাউস গ্যাসেস, ডিরেক্ট ইমিশন দ্যাট রেজাল্টস ফ্রম অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন কন্ট্রোলস। আচ্ছা, এটা গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট হয়, এটা ডিরেক্ট ইমিশন আছে, ইনডিরেক্ট ইমিশন আছে। ইনডিরেক্ট কেমন, আমরা ইলেকট্রিসিটি ইউজ করতেছি, ভাবতেছি যে ইলেকট্রিসিটিটা আমাদের ক্লিন, বা এটার জন্য তো আমি কোনো আম, কয়লা পুড়াইতেছি না বা ডিজেল পেট্রোল, এটা থেকে কোনো ধোঁয়া হচ্ছে না, কিছু না, যেটা আসলে একটা ফলস। যেমন ইলেকট্রিক কার নিয়ে বলা হয় যে ইলেকট্রিক গাড়ি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এই অটো রিক্সা গুলা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, আসলে কিন্তু না। ডিরেক্ট ইমিশন যেমন আমরা বুঝতেছি জেনারেটরের থেকে ধোয়া হচ্ছে, বয়লার থেকে ধোয়া হচ্ছে, আমি কয়লা পোড়াচ্ছি, তেল পোড়াচ্ছি, গাড়ির ইঞ্জিন থেকে ধোয়া বেরোচ্ছে। আসলে এই ইলেকট্রিসিটিটা ইনডাইরেক্ট, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু ইমিশন করতেছে। আমি যে ইলেকট্রিসিটিটা প্রডিউস করতেছি, ওইটা কিভাবে করতেছি, ওইটা তো ঠিকই কয়লা পুড়ায় অথবা গ্যাস পুড়ায় আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছি, তাই না? সাস্টেনেবল ওয়েও আছে, যেমন উইন্ডমিল, আপনার কি বলে বাঁধ যেগুলো আছে, ওয়াটার বেস যেগুলো আছে, বাঁধ দিয়ে, পানিতে বাঁধ দিয়ে যে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, উইন্ডমিল আছে, সোলার আছে। সো এগুলো বাদে বা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগই হচ্ছে ফসিল ফিউল বার্ন করে অথবা ন্যাচারাল গ্যাস বার্ন করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে।
আবার যদি আপনি বলেন গ্রিন এনার্জি গুলো, যেগুলো সোলার আপনি ইউজ করতেছেন, কিন্তু সোলার ইউজ করার ক্ষেত্রে আপনি যে ওই ইলেকট্রিসিটিটা স্টোর করতেছেন ব্যাটারিতে, ওই ব্যাটারিটা প্রোডাকশনেও কিন্তু আপনার কার্বন ইমিশন হচ্ছে। ওই ব্যাটারির যে র ম্যাটেরিয়াল, ওইটা মাইনিং করতেও কিন্তু আহ অনেক হিউজ অ্যামাউন্টের কার্বন ডাই অক্সাইড প্রডিউস হইতেছে। সো এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ইমিশন। ইনডাইরেক্ট ইমিশন ফর প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস। এখন আমি জেনারেটর, বয়লার এগুলো নিয়ে খুব ফ্যাক্টরিতে সচেতন, কিন্তু আমার যে ট্রান্সপোর্টেশন, লোকজন যাতায়াত করতেছে, তাদের রান্না বান্না বলেন, এই সমস্ত পারপাসেও কিন্তু আমরা অনেক কার্বন ডাই অক্সাইড প্রডিউস করি। যেমন এই গরমের মধ্যে যেটা এসির কথা বললাম, এসির যে গ্যাস গুলো আছে, R22, R410, এগুলোও কিন্তু লিক হইলে ডিরেক্ট ডিরেক্ট কার্বন ইমিশন করে এগুলা একদম। কিন্তু ওইটা ওইটা আমাদের আসলে নজরে থাকে না, বা এটা সম্পর্কে অনেকে জানিও না। সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট কার্বন ইমিশন বা গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, কার্বন ফুটপ্রিন্ট, টোটাল অ্যামাউন্ট অফ সিও বা কার্বন ডাই অক্সাইড অ্যান্ড আদার গ্রিনহাউস গ্যাসেস, জিএইচজি এমিশন, ফর হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল। যেটা আগে বললাম, যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং, আমি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছি বা আদার গ্যাস গুলো ইউজ করতেছি, যেটা আমার গ্লোবাল ওয়ার্মিং বা আমার গ্রিন হাউসে এফেক্ট করতেছে, ওইটা হচ্ছে আমার ফুল কার্বন ফুটপ্রিন্ট। আর যদি যেটা একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার প্রোডাকশন প্রসেস বা তার ফুল প্রসেস ফ্লো চার্টে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড এমিশন হচ্ছে, ওইটা হচ্ছে ওই অর্গানাইজেশনের কার্বন ফুটপ্রিন্ট, ইউজুয়ালি এক্সপ্রেস ইন ইকুইভ্যালেন্ট টনস অফ কার্বন ডাই অক্সাইড। আমরা কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছি ওইটা টনে হিসাব করা হয়, CO2 পার টন। আহ, এক টন এয়ারে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে, ওই হিসাবে CO2 ক্যালকুলেট করা হয়। ইভেন ফর দ্য প্রোডাক্টস অলসো, যখন একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, বিশেষ করে গার্মেন্টস বা টেক্সটাইলে কার্বন ডাই অক্সাইড ক্যালকুলেট করা হয়, তখন টোটাল কার্বন ডাই অক্সাইডকে তার প্রোডাকশন দিয়ে ডিভাইড করা হয়, যে তার পার পিস প্রোডাক্ট প্রডিউস করতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ইউজড হয়েছে। An organization's footprints include direct emission source example direct use of fuel, যেমন জেনারেটর, বয়লার বা কোনো মেশিনের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড মেশিন হয় বা আপনার ডাইং মেশিন হয়, সেই ক্ষেত্রেও যে হিট প্রডিউস করতে যে ফসল ফিউল বা কেমিক্যাল ইউজ করা হচ্ছে, ওইখান থেকে যেগুলো ইমিশন হচ্ছে, ওইটা হচ্ছে ডিরেক্ট এমিশন। ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ফ্রম এক্সটেন্ডেড সাপ্লাই চেইন, যেমন আমার ট্রান্সপোর্টেশন, আমি প্রোডাকশন করে ডেলিভারি দিয়ে দিছি, কিন্তু আমার ওই প্রোডাক্টটা বায়ারের কাছে ডেলিভার হওয়া পর্যন্ত, শিপিং, শিপিং এর ক্ষেত্রে যে শিপে বা আমাদের ট্রান্সপোর্টেশনে যে পরিমাণ ফিউল বার্ন হচ্ছে, ওইটাও কিন্তু ওই প্রোডাক্টের ইনডাইরেক্ট কার্বন ফুটপ্রিন্ট। ঠিক আছে? When calculating an organization footprint, it is important to include the full range of emission. যেটা বললাম, যে শুধু যে আমি প্রোডাকশন করে দিয়ে দিলাম তা কিন্তু না, ওইটা এন্ড ইউজার পর্যন্ত, এই যে আমি শার্টটা পরে আছি, এই শার্টটা প্রডিউস করে আমার গায়ে আসা পর্যন্ত, আমার শরীরে আসা পর্যন্ত, এইটার কটন থেকে শুরু করে, ফ্যাব্রিক থেকে শুরু করে, এটার প্রিন্টিং থেকে শুরু করে, ফুল প্রোডাকশন শেষে আমার শোরুমে আসা পর্যন্ত, শোরুম থেকে আমার হাতে আসা পর্যন্ত, যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হইছে, টোটালটাই হচ্ছে এই প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট। এরপরে আমি ইউজ করতেছি, আমি তো আমার পার্সোনাল লাইফের কার্বন ফুটপ্রিন্ট আছে। আচ্ছা, why should we calculate carbon footprint? Two reasons for an organization to calculate its footprint. আচ্ছা, to manage the footprint and reduce emission over time. আচ্ছা, আমি যদি একটা জিনিস ক্যালকুলেটই না করি, হ্যাঁ, আমি যদি একটা জিনিস নাই জানি যে আমি কি পরিমাণ ইউজ করতেছি, আমি কিন্তু ওইটার আহ কি পরিমাণ খরচ হচ্ছে ওইটা কন্ট্রোল করতে পারবো না। সহজ এক্সাম্পল, আমি দিন শেষে জানি যে আমার মাস শেষে বেতন এত অ্যামাউন্ট, সাপোজ 10 টাকা। হ্যাঁ,
সো এই 10 টাকা যদি আমি না জানি আমার কাছে আনলিমিটেড আছে, আহ, আমি জাস্ট খরচ করতেছি, আমি কিন্তু জানবো না যে আমার কি পরিমাণ খরচ হইলো, বা আমি ক্যালকুলেটই করবো না, আমার মাথায় থাকবে না। আমি যখন ক্যালকুলেট করব যে না আমার টোটাল এই পরিমাণ আছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড আপনারা শুনে থাকবেন, যেমন হিগ এর মধ্যে আছে, তারপরে হচ্ছে গ্রিন টু ওয়ার, স্টেপ বাই অপোটেক্স, এরকম মিশে বিভিন্ন স্ট্যান্ডার্ডে আপনার সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল পার্টে এক একটা স্ট্যান্ডার্ডে এক এক রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে একটা প্রোডাক্টের প্রোডাকশনে এই পরিমাণ কার্বন ইমিশন একসেপ্টেবল, তাই না? এর থেকে বেশি হইলেও এটা অ্যাকসেপ্টেবল না। সো এই সমস্ত জিনিসগুলো জানতে হইলে আমাকে প্রথমে আমার কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করতে হবে, তখনই আমি বুঝতে পারবো যে আসলে আমি কি প্রোডাকশনে বেশি কার্বন ইউজ করতেছি, প্রডিউস করতেছি, না কম প্রডিউস করতেছি। যদি আমি বেশি করে থাকি, একটা মিনিট একটু সময় দেবেন। আচ্ছা, সরি, আমার আম্মা এসেছিল। আচ্ছা, ওয়াই উই শুড ক্যালকুলেট ফুটপ্রিন্ট, যেটা বলতেছিলাম যে আমাদের কার্বন ফুটপ্রিন্ট যদি আমরা নাই জানি, আমরা আসলে বুঝতে পারবো না যে আমরা কি পরিমাণ খরচ করতেছি। সো আমরা কি পরিমাণ আর্ন করতেছি ওইটা ক্যালকুলেট করলে আমাদের খরচটা আমরা বেশি করতেছি না কম করতেছি, কখন আমাদের অ্যামাউন্টটা শেষ হয়ে যাবে এটা বুঝতে পারবো। এখন যদি আমি নাই জানি আমি কি পরিমাণ আর্ন করতেছি, তাহলে কিন্তু আমার খরচের পরিমাণ আমি জানতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা কি পরিমাণ প্রডিউস করতেছি, ওইটা কি আমার ফুটপ্রিন্ট বেশি হচ্ছে না কম হচ্ছে, ওইটা আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ডে বলা আছে। ওই স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেটা ফলো করেন এটার কোনো ম্যান্ডেটরি নাই, কিন্তু আপনি ওইটা ফলো করে আপনার ফুটপ্রিন্ট বেশি হচ্ছে না কম হচ্ছে এটার জন্য আপনাকে প্রথমে আপনার কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার টোটাল ডাটা মানে ডাটা কিপিং করতে হবে, ডকুমেন্টেশন রাখতে হবে যে আমি প্রতিদিন কি পরিমাণ ডিজেল ইউজ করতেছি, কি পরিমাণ গ্যাস ইউজ করতেছি, আমি কি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করতেছি, আমার ইলেকট্রিসিটির সোর্সের যে সাপ্লায়ার আছে সে কি ডেসকো না নেসকো, না আমার কোন প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি আসতেছে, তারা কি ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, এই সমস্ত ডাটা আপনাকে কিপ করতে হবে। আচ্ছা, ওই পার্টে আরো সামনে আসবো। আরেকটা রিজন কি, টু রিপোর্ট দ্য ফুটপ্রিন্ট অ্যাকুরেসি টু থার্ড পার্টি, যেটা বললাম বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে আপনাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে বিভিন্ন স্ট্যান্ডার্ডের প্রোডাকশন হয়ে থাকে, যে আপনি প্রোডাকশনের সময় বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, তাই না? যে হিগ সার্টিফাইড হইতে হবে, বা স্টেপ বাই অকটেক সার্টিফাই হইতে হবে, বা জিটিডাব্লিউ সার্টিফাইড হইতে হবে। সো ওই স্ট্যান্ডার্ডে বলা আছে যে আমার প্রোডাকশন করতে হইলে, বা অকটেক্সে বলা আছে যে আমার প্রোডাকশন করতে হইলে আমার প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট মিনিমাম এতটুকু হইতে পারবে, এর থেকে বেশি হইতে পারবে না, তাই না? সো ওই যে থার্ড পার্টি অর্গানাইজেশন গুলো আছে যারা স্ট্যান্ডার্ড গুলো সেট করে দিয়েছে, তাদেরকে রিপোর্টিং এর জন্য হইলেও আমার কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট যেটা, টু ম্যানেজ দ্য ফুটপ্রিন্ট রিডিউস ইমিশন ওভার টাইম, এই পার্টটা আমরা কিভাবে করবো, অপরচুনিটিস ফর রিডাকশন ক্যান বি আইডেন্টিফাইড অ্যান্ড প্রায়োরিটাইজ। যখন আমি ডাটা কিপ করব, বা যখন আমি ক্যালকুলেট করব যে আমার কোন পার্ট থেকে বেশি কার্বন ইমিশন হচ্ছে, তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং প্রায়োরিটাইজ দিতে পারবো যে এই জিনিসটা আমার হইলেও হইতেছে, অথবা আহ না হইলেও চলতেছে। যদি আমি মনে করি যে না আমার ইলেকট্রিসিটিতে কার্বন ইমিশন বেশি হচ্ছে, আমি এখানে 5টা লাইট না জ্বালায় আমার 2টা লাইট জ্বালাইলেও আমার লিগার রিকোয়ারমেন্ট হইতেছে। আবার একেবারে সব নিভে দেওয়া যাবে না, আহ একটা মিনিমাম অ্যামাউন্টের লাক্স, যেটা লয় বলা আছে যে এই পরিমাণ লাইট বা আলো থাকতে হবে একটা ওয়ার্কিং প্লেসে। সো ওইটা মেনে আমাদের চলতে গেলে যদি আমি মনে করি যে না আমার 5টা লাইটের জায়গায় 3টা লাইট বা 2টা লাইট চালাইলে হবে, ওইখান থেকে আমি ইলেকট্রিসিটি ইউসেজ কমে নিয়ে আসতে পারতেছি। আমার জেনারেটরে এই পরিমাণ লোড না দিলেও হচ্ছে, আমার জেনারেটর কম চালাইলে হইতেছে, বা আমি একটা সোলার লাগাইলে আমার জেনারেটর কম লাগাইলে চালাইলে হইতেছে। এরকম ভাবে আমি আইডেন্টিফাই করে আমার কার্বন ফুটপ্রিন্টটা কমায় নিয়ে আসতে পারবো। কিন্তু আমি যদি ক্যালকুলেটই না করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হবে না। দিস অ্যাপ্রোচ ইজ রিলেটিভলি কুইক অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, মোর ফোকাসড অন দ্য এরিয়াস অফ গ্রেটেস্ট সেভিং পোটেনশিয়াল। আচ্ছা,
যদি আমি ক্যালকুলেট করি, আমি ফোকাস করতে পারবো কোন জায়গা থেকে আমি আরো এনার্জি সেভ করতে পারবো, বা আমার কার্বন ডাই অক্সাইড যে প্রডিউস করতেছি ওইটা আমি কমায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, টু রিপোর্ট দ্য ফুটপ্রিন্ট অ্যাকুরেটলি টু থার্ড পার্টি, যেটা বললাম বিভিন্ন স্ট্যান্ডার্ডে বলা আছে, ওই জায়গাটা এখানে আবার একটু সহজভাবে বলা আছে। অর্গানাইজেশন ইন কি ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য কার্বন ফুটপ্রিন্ট, দ্য রিজনস আর ফর মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পারপাস। আচ্ছা, সবকিছুই তো মার্কেটিং বিজনেস। সো বিজনেসের পার্টে আমি যেটা বলছি, আমি তো বলছি যেটা সৎ ওয়ে ওইটা, তাই না, যে বিভিন্ন স্ট্যান্ডার্ড মাইনে চলতে হবে। এখন ওই স্ট্যান্ডার্ডটা মাইনে চলাই কিন্তু মার্কেটিং এর একটা অংশ। আমার একটা বায়ার, সে চায় সাস্টেনেবল প্রোডাকশন, সে চায় যে তার প্রোডাক্ট অকোটেক সার্টিফাইড হইতে হবে। সো আমাদের অ্যাজ এ ফ্যাক্টরি ওই অর্ডারটা নেওয়ার জন্য কিন্তু মার্কেটিং টিম থাকে, মার্কেটিং বা মার্চেন্ডাইজার যারা আছে তারা কিন্তু বলতে পারে যে আমার অর্গানাইজেশন এত লেস কার্বন ইমিশন কইরা প্রোডাকশনটা করতে পারবে, এবং আমি এই স্ট্যান্ডার্ড মেনে চলতেছি। এটা কিন্তু মার্কেটিং এর একটা প্লাস পয়েন্ট। আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা অর্গানাইজেশনেরই তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, ওইটার মধ্যেও কিন্তু এটা একটা মেজর পার্ট, যে আমি পরিবেশের কম ক্ষতি করে আমি প্রোডাকশন বা আমার অর্গানাইজেশন রান করতেছি। আচ্ছা, টু ফুলফিল রিকোয়েস্ট ফ্রম বিজনেস অর রিটেল কাস্টমার্স ফ্রম ইনভেস্টরস, যেটা বললাম বাইরের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন স্ট্যান্ডার্ড বা লয়ে বলা আছে যে কার্বন ইমিশন এই পরিমাণ করা যাবে, এই পরিমাণ করা যাবে না। সো ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য আম, আমার ডাটাটা ক্যালকুলেট করা উচিত, বা কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করা উচিত, to what level of emission they need to offset in order to become carbon neutral. আচ্ছা, এখন এই পার্টটা একটু এক্সপ্লেন করার আছে। কার্বন নিউট্রাল বলতে আসলে কি? আহ আচ্ছা, কেউ কি বলতে পারেন, এইখানে অনেকক্ষণ তো একা একা কথা বললাম, কেউ কি বলতে পারেন যে কার্বন নিউট্রাল বলতে কি বোঝা যায়? আর পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যারা কার্বন নিউট্রাল, এটা কি কেউ জানেন কিনা? হ্যালো, জসিম ভাই আছেন? জি স্যার আছে। আচ্ছা, বলতে পারেন কার্বন নিউট্রাল বলতে আসলে কি বোঝায়? না স্যার, শিওর জানা নাই। কার্বন নিউট্রাল হচ্ছে যে আমি এমন একটা অর্গানাইজেশন বা এমন একটা লোক বা এমন একটা কান্ট্রি, যে আমি যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছি ওই পরিমাণ অক্সিজেন আবার দিয়ে এটাকে একটা ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসতেছি, নিউট্রাল করে ফেলতেছি, ওইটা হচ্ছে কার্বন নিউট্রাল। আমি যদি 1 টন কার্বন ডাই অক্সাইড প্রডিউস করি, তাইলে আমি 1 টন আর আরেকবার একটু অক্সিজেন। রিপিট করবেন? আচ্ছা, কার্বন নিউট্রাল হচ্ছে এমন একটা অর্গানাইজেশন বা কান্ট্রি বলতে পারেন, যে যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছে, যে ওভারঅল আপনার অর্গানাইজেশন যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছেন, ঠিক ওই পরিমাণ অক্সিজেনও আপনি প্রডিউস করতেছেন, যেন ওই জিনিসটা প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যায়। আপনি 1 টন কার্বন ডাই অক্সাইড ইমিট করছেন বা প্রডিউস করছেন, আপনি তার থেকে বেশি অথবা সম পরিমাণ অক্সিজেনও ইমিট করছেন, যেটা আপনার ওইটাকে ব্যালেন্স করে ফেলতেছে। এবার বুঝতে পারছেন রূপম ভাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সাপোজ কি বলবো, আচ্ছা এটার আর কোনো এক্সাম্পল নেই, এটাই সবচেয়ে ইজি, যে আমি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছি ঠিক সম পরিমাণ বা তার থেকে বেশি অক্সিজেন প্রডিউস করতেছি, যেন আমার ওই কার্বনটা নিউট্রালাইজ হয়ে যায়, এটাই। এখন হচ্ছে পৃথিবীতে একটা কান্ট্রি আছে, ভুটান, যারা কার্বন নিউট্রাল বা কার্বন নেগেটিভ, যে সে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে তার থেকে বেশি অক্সিজেন প্রডিউস করে। এছাড়া আর পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নাই যে কার্বন নিউট্রাল বা পজিটিভ। আচ্ছা,
সো আমাদের কেন এই এটা করতে হবে যেন আমরা ইমিশনটা ক্যালকুলেট করে এটাকে অফসেট করতে পারি, যেন আমরা নিউট্রাল হইতে পারি। এটা আমাদের গোল থাকে, আসলে এটা আদৌ পসিবল কিনা এটা খুব টাফ, গ্রিন ফ্যাক্টরি গুলোর ক্ষেত্রেও হয় না। আচ্ছা, calculating a carbon footprint, a basic approach to carbon footprint. Calculate basic carbon footprint is a fairly quick exercise. There is many simple calculation available. আচ্ছা, এখানে আমি শর্ট করে বলে দিচ্ছি প্রেজেন্টেশনে, কিন্তু আমি যদি একটু এক্সপ্লেন করি, আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন যে আপনি কোন জিনিস বার্ন করলে কি পরিমাণ কার্বন ইমিট হয়। সাপোজ আপনি ডিজেল বার্ন করলে প্রতি লিটারে কি পরিমাণ কার্বন ইমিট হয় ওইটা পেয়ে যাবেন অনলাইনে। আপনি ন্যাচারাল গ্যাস যদি হয় ওইটা প্রতি লিটারে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে ওইটা পেয়ে যাবেন। কয়লা পুড়াইলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয় ওইটা পেয়ে যাবেন। এখন আপনি যদি মনে করেন যে ডেসকোডটা বের করবেন, তাইলে আপনার ডেসকোড যে পাওয়ার প্ল্যান্ট আছে সে কি গ্যাস ইউজ করতেছে না কয়লা ইউজ করতেছে ওইটা জানলে সে ওই পরিমাণ ইলেকট্রিসিটি ইউজে কি পরিমাণ কয়লা গেছে, ওইটার কার্বন ডাই অক্সাইড পার কিলোতে কতটুকু হয়, ওইটা ক্যালকুলেট করলে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ প্রডিউস হয়েছে। সো এগুলো অনলাইনে বা বিভিন্ন স্ট্যান্ডার্ডে বলা আছে, যেটা এটা হয়তো প্রেজেন্টেশনে না হইলেও জাবের আপনাদেরকে দিয়ে দিবে গ্রুপে, যে ডিজেলের পার লিটারে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়, অকটেনে কি পরিমাণ হয়, বা ইলেকট্রিসিটিতে কি পরিমাণ হয়, ন্যাচারাল গ্যাসে কি পরিমাণ হয়, ওইটার একটা শীট আছে, বিভিন্ন শীটই আছে, অনলাইনে সার্চ করলেও পাবেন। আমরা ওইটা প্রোভাইড করে দিব। সো ওইটার উপর বেস করে যে আমার জেনারেটর এই মাসে এত লিটার তেল গেছে বা ডিজেল গেছে, তো ওই পরিমাণ ডিজেল বার্ন হইলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়, ওইটার উপর বেস করে আপনি ক্যালকুলেটটা করতে পারবেন। কভার ডিরেক্ট ইমিশন বাট এক্সক্লুড সাম অফ দা ইনডিরেক্ট ইমিশন। আচ্ছা, ডিরেক্ট ইমিশন গুলো তো আমি জানলাম, ঠিক আছে। যে আমি জেনারেটর ইউজ করছি, ডিজেল এত পরিমাণ, আমার বয়লারে এই পরিমাণ গ্যাস গেছে, তো ওইটাকে আমি ক্যালকুলেট করলে আমার ডিরেক্ট ইমিশনটা পেয়ে যাবে। ইনডিরেক্ট ইমিশন মাঝে মধ্যে এক্সক্লুড হয়ে যায়, ওইটা 100% ক্যালকুলেট করা পসিবল না। যেমন আপনি ডেসকোড থেকেই নিচ্ছেন, ডেসকোড তো আপনাকে বলবে না যে সে কি পরিমাণ বার্ন করতেছে। যদি বলে তাহলে তো ভালো, না বললে আপনি একটা ইলেকট্রিসিটির এভারেজ ধরে ওইটা আপনি ক্যালকুলেট করে ফেলবেন। আচ্ছা, there are usually a handful of major emission source that must be qualified. আচ্ছা, যেই সমস্ত জিনিসগুলো আসলে আপনাকে ধরতেই হবে, এটা হচ্ছে আউটসাইড বা অনসাইড ফিউল ইউসেজ, আপনি কি পরিমাণ ফিউল ইউজ করতেছেন, আপনার ইলেকট্রিসিটি ইউজেস, আপনার ট্রান্সপোর্টেশন, আপনি যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করতেছেন বা আপনার অর্গানাইজেশনের নামে যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোতে কি পরিমাণ ফিউল বার্ন হচ্ছে, গ্যাস বা অকটেন বা ডিজেল যা বলেন ওইটা। এই তিনটা জিনিস আপনাকে মাস্ট আহ মানে বিবেচনা করতেই হবে। বাকি যেগুলো আছে ওগুলো বিবেচনা আনতে পারলে ভালো, কিন্তু এই তিনটা জিনিস আপনি বাদ দিতে পারবেন না। আচ্ছা, কি ইনফরমেশন টু ক্যালকুলেট কার্বন ফুটপ্রিন্ট, কালেক্ট ডাটা ফ্রম ইউটিলিটি মিটারস। আপনার ইলেকট্রিসিটির মিটার আছে, আপনার ডিজেলের আপনি মাইপা দিতেছেন, আপনার ফ্লো মিটার থাকতে পারে, সবকিছু যত মিটার আছে ওগুলোর উপর ডাটা থেকে বেস করে আপনি নিতে পারবেন আপনার টোটাল ইউসেজ, ওইটার উপর বেস করে কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করতে পারবেন। রেকর্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অর্গানাইজেশন ভেহিকেল। দেখেন, আমরা যে বলছি ভেহিকেলের বা আপনার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কার্বন ইমিশনটা কিভাবে করবেন। রেকর্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অর্গানাইজেশন, প্রত্যেকটা গাড়ি কি পরিমাণ চলে তার কিন্তু একটা ওডোমিটার থাকে গাড়িতে, যে সে এত হাজার কিলোমিটার চলছে। তো ওই গাড়ির কোয়ালিফিকেশন সার্চ দিলেই আপনি পাবেন যে এই গাড়ি এই ইঞ্জিনটা চলতে পার লিটারে এত কিলোমিটার চলতে পারে। তাহলে কিন্তু আপনি তার ফুয়েল কনজাম্পশন পেয়ে গেলেন। অথবা আপনি যদি কোম্পানির গাড়িগুলো বিশেষ করে কি পরিমাণ তেল নিয়েছে ওইটা কোম্পানি থেকেই ডিসাইড করে দেয়, বা অনেক সময় ফ্যাক্টরি থেকেই ডিরেক্টলি প্রোভাইড করে স্টোর থেকে, সেই ক্ষেত্রে স্টোরে তো ডাটা থাকেই। তারপরেও কি পরিমাণ চলছে এই ক্ষেত্রে, সাপোজ যদি কোনো অর্গানাইজেশনের, সাপোজ আপনাদের এমডি সিও যারা আছে তারা দেশের বাইরে ট্রাভেল করে মার্কেটিং পারপাস বা অর্গানাইজেশনের কাজে, তো সে যে এয়ারলাইন্স বা বিমানে যাতায়াত করতেছে, ওই বিমানের কি পরিমাণ ফুয়েল বার্ন হয়েছে, ওইটা কত প্যাসেঞ্জার ছিল,
ওইটার উপর ডিভাইড করেও কিন্তু বের করা যায় যে তার ট্রান্সপোর্টেশনে কি পরিমাণ ফুয়েল বার্ন হয়েছে। সাপোজ একটা বিমানে এত টন, এই জায়গায় সে এখান থেকে লন্ডন যাইতে এত টন জেট ফুয়েল ইউজ হয়েছে, ওই বিমানে কি কত পার্সন ছিল, কতজন প্যাসেঞ্জার ছিল, বা ওইটার লোড ক্যাপাসিটি কত, ওই প্যাসেঞ্জারকে সাপোজ 2 টন ধরেন যে ফুয়েল গেছে, তাই না? ওইখানে 200 প্যাসেঞ্জার ছিল, তাহলে ওই ফুয়েলের 2 টনকে আপনি 200 দিয়ে ডিভাইড করলে যেটা বের হয় ওইটা হচ্ছে আপনার যে ট্রাভেল করছে তার কার্বন ফুটপ্রিন্ট বাই দ্যাট ট্রান্সপোর্ট। ওই ট্রান্সপোর্টে তার এত পরিমাণ ফুয়েল গেছে, তো ওই ফুয়েল বার্নের কারণে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়েছে, ওইটা হচ্ছে তার ওই ট্রান্সপোর্টেশনের কার্বন ফুটপ্রিন্ট। ঠিক আছে? Convert the fuel, electricity, and transport consumption figure to carbon dioxide by using the standard emission factors. Once the basic carbon footprint has been established, it is then possible to take steps to manage the emission. ওই যে যখন আমি ক্যালকুলেট করে ফেলবো, তখন আমি সাপোজ এই যে আমি যেটা বললাম দেশের বাইরে গেছে, ওইটার একটা কার্বন ইমিশন হয়েছে। এখন ওইটা যদি আমি 3 বার না গিয়ে একবারে গিয়ে 3 জায়গার কাজ শেষ করে আসতে পারি কাছাকাছি, তাহলে কিন্তু আমার ইমিশনটা কমবে। তো এইভাবে করে বেসিক কার্বন ফুটপ্রিন্ট ইস্টাবলিশ করে ফেললে, ওইটায় কি কি স্টেপস নিলে, রিস্ক অ্যানালাইসিস করলে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি এইভাবে না এইভাবে করলে আমার কার্বন ইমিশনটা আরো কমে আসতেছে। সেট অ্যান্ড এগ্রি এফিসিয়েন্সি অর এমিশন রেগুলেশন টার্গেট। আপনার যে টার্গেট আছে, আপনি যে টার্গেট নিয়েছেন যে আমি আমার কার্বন ইমিশন কমায় নিয়ে আসবো, ওইটাও আপনি ক্যালকুলেট করলে টার্গেট বা গোল সেট করতে আপনার সুবিধা হবে, বা আপনার গোল অ্যাচিভ করাও আপনার পক্ষে পসিবল হবে। অ্যাচিভ করার স্টেপ গুলো আপনি বের করতে পারবেন, কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনি কি পরিমাণ কার্বন ইমিট করতেছেন, তাহলে কিন্তু এটা পসিবল হবে না। প্রায়োরিটাইজ দা opportunity based on environmental and financial criteria. আচ্ছা, আহ, এটা কি প্রায়োরিটাইজ দ্য অপরচুনিটিজ? এখন দেখেন আপনি শিপিং করতেছেন, এয়ার শিপিং করলে আপনার কার্বন লিমিট বেশি হবে, আহ, যেটা জাহাজে করলে কম হবে। এখন পরিবেশ আছে, বা এখন আপনার ফাইন্যান্সিয়াল ওয়ে আছে শিপে শিপিং করার, যেটা আসলে ফাইন্যান্সিয়ালিও চিপ, তখন আপনি ওইটা করলে কিন্তু আপনি কার্বন ইমিশন কমায় নিয়ে আসতে পারবেন। টেক অ্যাকশন টু ইমপ্লিমেন্ট দ্য অপরচুনিটিস। এই যে সুযোগগুলো আছে, আপনার একটা ট্রাক যাচ্ছে সাপোজ চিটাগং পোর্টে, ওইখান থেকে আপনার র মেটেরিয়ালও আসবে, ওই সেম ট্রাকে যদি নিয়ে আসতে পারেন, আপনার 2টা গাড়ি চালাইতে হইলো না, ইমিশন কম হবে। তো এই যে অপরচুনিটি গুলো আছে, ওই অপরচুনিটি গুলোকে কাজে লাগানো। মাইনর কি মিন্টর দ্য পারফরমেন্স অফ দ্য অ্যাকশনস টেকেন অ্যান্ড ইমপ্রুভ অ্যাজ নেসেসারি। এই যে যেটা বললাম ঘুরে ফিরে ওই একই কথা। আমার যদি কোনো অ্যাকশন না থাকে, মনিটর দা পারফরমেন্স অফ দ্য অ্যাকশনস টেকেন অ্যান্ড ইমপ্রুভ অ্যাজ নেসেসারি। যেই অ্যাকশন গুলো নিলে আপনার কার্বন ইমিশন কমে আসতে পারে, ওইটাকে মনিটর করা, যদি আপনি মনে করেন যে না এখানে আরো কমানো পসিবল, ওইটার উপর অ্যাকশন নেওয়া, যার ফলে আপনি কার্বন ইমিশন কমায় নিয়ে আসতে পারবেন। আচ্ছা, প্রোডিকশন এ ফুল কার্বন ফুটপ্রিন্ট। Accurate calculation of carbon footprint requires a more detailed approach, specialized কি advice। আচ্ছা, দেখেন, প্রডিউসিং এ ফুল কার্বন ফুটপ্রিন্ট অ্যাকুরেট, আচ্ছা, অ্যাকুরেট কার্বন ফুটপ্রিন্ট যদি আপনি আপনার অর্গানাইজেশনের জানতে চান, সেটার জন্য আপনাকে ফুল ডিটেল অ্যাপ্রোচে যাইতে হবে। আপনার ফুল কনজাম্পশন গুলো, আপনার কি পরিমাণ ফুয়েল গেছে, কে কত দূর ট্রান্সপোর্ট করছে, কি পরিমাণ গ্যাস গেছে, কি কি মেশিন চলছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করছেন, সবকিছুর ডিটেল ডাটা থাকতে হবে। এবং স্পেশালি এই স্পেশালিস্টের অ্যাডভাইস নিতে হবে। বিভিন্ন থার্ড পার্টি অর্গানাইজেশন আছে, যারা আমাদের মতোই অর্গানাইজেশন, যারা এনভায়রনমেন্টাল টেস্ট গুলো বা কার্বন ফুটপ্রিন্ট রিপোর্ট করে থাকে, ক্যালকুলেট করে থাকে। তাদেরকে সব ডাটা দিলে তারা একটা রিপোর্ট আকারে আপনার ফুল কার্বন ফুটপ্রিন্টটাকে ক্যালকুলেট করে দিতে পারে। সো তাদের থেকে অ্যাডভাইস নিলে আপনি ফুল কার্বন ফুটপ্রিন্টটা আপনার ক্যালকুলেট করতে পারবেন। দ্য স্টেপস বিলো দ্য স্টেপস বিলো শোজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফর প্রোডিউশন অ্যান্ড অ্যাকুরেট কার্বন ফুটপ্রিন্ট। আচ্ছা, মেথোডোলজি, বাউন্ডারি অ্যান্ড স্কোপ অফ কভারেজ, কি
কালেক্ট ইমিশন ডেটা ফ্রম ক্যালকুলেট কার্বন ফুটপ্রিন্ট, ভেরিফাই রেজাল্ট অপশনাল। আচ্ছা, ডিসক্লোজ ফুটপ্রিন্ট অপশনাল। আচ্ছা, এই জায়গাটায় আমি সহজ করে দিই কিভাবে আমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচে কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করতে পারবো। এক হচ্ছে আমাদের মেথোডোলজি, বাউন্ডারি অ্যান্ড স্কোপ অফ দ্য কভারেজ। আমার অর্গানাইজেশনের স্কোপ কি? আমি র মেটেরিয়াল আনার পর থেকে আমার ফুল প্রোডাকশন প্রসেস শেষ করে আমার ডেলিভারি হওয়া পর্যন্ত আমার ট্রান্সপোর্টেশন ইনক্লুডেড, আমার ওভারঅল যে আমার ওয়ার্ক স্কোপটা আছে, এই স্কোপের উপর বেস করে কালেক্ট ইমিশন ডাটা এন্ড ক্যালকুলেট দ্য ফুটপ্রিন্ট। এই আমার স্কোপের কভারেজে কোন কোন স্টেপে আমরা কি কি ইমিশন করছি, কোথায় আমরা এনার্জি ইউজ করছি, ওই ডাটার উপর বেস করে কালেক্ট ইমিশন ডাটা এন্ড ক্যালকুলেট দ্য ফুটপ্রিন্ট, ওইটাকে ক্যালকুলেট করে আমরা আমাদের টোটাল কার্বন ফুটপ্রিন্টটাকে ক্যালকুলেট করতে পারবো, বা আমাদের ডাটাটা বের করতে পারবো যে আমরা এই পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট করতে পারছি। তখন যদি আমরা ভেরিফাই রেজাল্ট, আমাদের যে রেজাল্টটা আসবে ওইটাকে ভেরিফাই করে দেখি যে আমাদের যেই পরিমাণ আসলে কার্বন ইমিশন হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে। যদি বেশি হয় তাহলে আমরা কিভাবে কমাবো ওইটার উপর আমরা ফিউচার গোল বা অবজেক্টিভ সেট করব। ডিসক্লোজ দ্য ফুটপ্রিন্ট অপশনাল। এখন আপনি ক্যালকুলেট করে দেখলেন যে আপনার আসলে অতিরিক্ত বেশি হচ্ছে, যেটা আপনি ডিসক্লোজ করলে বা সেটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে এটা আপনার জন্য বা আপনার অর্গানাইজেশনের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য এটাকে অপশনাল রাখা হয়েছে। কিন্তু এটা যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই আপনার ডিসক্লোজ করলে একটা মার্কেটিং বেনিফিট রয়েছে। আচ্ছা, মেথোডোলজি কি? After common must clarify আচ্ছা, importance for footprint to be repeatable and accurate, there must be a consistency. In large industry it is important as many individuals to help collectivity. আচ্ছা, commonly used methodologies are GSG protocol। আপনারা দেখবেন অর্গানাইজেশনে প্রায় প্রতি বছর এনভায়রনমেন্টাল টেস্ট করে, ওইখানে একটা জিএসজি টেস্ট করা হয়। আপনার কি পরিমাণ গ্যাস গুলো আপনারা ইউজ করতেছেন, ওইটা কোথাও আপনার পরিবেশে লিক হচ্ছে কিনা। তো ওই পার্টটা হিসাব করলে আপনি জিএসজি পেয়ে যাবেন বা আপনার কার্বন ইমিশন পেয়ে যাবেন একটা। কমনলি এগুলা হচ্ছে বিভিন্ন মেথড আপনার কার্বন ইমিশন ক্যালকুলেট করার। আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কি স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে আমরা আইএসও বলে চিনি। আইএসওর একটা স্ট্যান্ডার্ড 105140648 অলসো প্রোভাইডস গাইডেন্স। এই স্ট্যান্ডার্ডটা আইএসওর এই স্ট্যান্ডার্ডটা আপনাকে গাইডেন্স দিবে যে কর্পোরেট কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন এন্ড ইমিশন রিপোর্টিং, কিভাবে কার্বন ফুটপ্রিন্ট আপনারা ক্যালকুলেট করবেন। এবং আমি আরো বিভিন্ন স্ট্যান্ডার্ডের কথা বলেছি আগেও, আর এটার মধ্যে ক্লিয়ারলি বলা আছে আইএসওর এই স্ট্যান্ডার্ডে 10510-তে যে আপনি কিভাবে কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করবেন এন্ড ইমিশন রিপোর্ট করবেন। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন মেথোডোলজি, আরো বিভিন্ন মেথড রয়েছে। আহ আচ্ছা, বাউন্ডারি এন্ড স্কোপ অফ দ্য কভারেজ, যেটা আগেই বললাম যে আপনার অর্গানাইজেশনের ফুল প্রসেসটা হচ্ছে আপনার স্কোপ। ফুল রেঞ্জ অফ ইমিশনস দ্যাট অর্গানাইজেশন কন্ট্রোল ডিরেক্টলি, যেটা আপনার কন্ট্রোলে রয়েছে, আপনার ফুল প্রসেস। আপনি যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হন, আপনার র মেটেরিয়াল আনা থেকে শুরু করে আপনার ইম্পোর্ট, ট্রান্সপোর্টেশন, প্রোডাকশন প্রসেস, ডেলিভারি, ট্রান্সপোর্টেশন সবকিছু মিলিয়ে যে ইমিশনটা হয় ওইটা আপনার স্কোপ, সরি, typically includes subsidiaries and lease assist। আপনি যে অনেক সময় দেখা গেছে ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি লিজ নেয়, এই পার্টগুলো কিন্তু আপনার প্রসেসের বা আপনার স্কোপের মধ্যে তো এটা ইনক্লুডেড, এই জন্য এটাকে এখানে বলা হচ্ছে। কালেক্টস ইমিশন ডাটা, যেটা হচ্ছে মেইন, আপনার কি পরিমাণ ইমিশন হচ্ছে ওইটার ডাটা কালেক্ট করা। অনসাইট ফুয়েল কনজাম্পশন, ওন ট্রান্সপোর্টেশন ইউটিলাইজেশন। আচ্ছা, emissions from chemical reduction in manufacturing process from land and used or agricultural activities। আচ্ছা, ইলেকট্রিসিটি কনজাম্পশন, এমপ্লয়ি ট্রাভেল বাই এয়ার রেল, যেটা আগে বললাম যে কেউ যদি বিমানে ট্রান্সপোর্ট করে, একটা এক্সাম্পল দিয়েছিলাম। রেল অর ইন ভেহিকলস নট ওন বাই দ্য অর্গানাইজেশন সাপ্লাইজ ইমিশনস।
আচ্ছা, কোন কোন পার্ট থেকে আর কি আমরা ডাটা ক্যালকুলেট করতে পারবো ওই পার্টগুলো এই জায়গায় বলা হয়েছে। ভেরিফাই রেজাল্টস। আচ্ছা, ভেরিফিকেশন ইজ ডান বাই ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি, যেটা বললাম। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগুলো ভেরিফাই করে। বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, ওই সমস্ত স্ট্যান্ডার্ডের অডিট যেগুলো হয় ওইটার মধ্যেও এটা ভেরিফাই করা হয়, বা আমাদের মতো থার্ড পার্টি অর্গানাইজেশন আছে যারা কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করে এবং ভেরিফাই করে। আচ্ছা, অ্যানালাইজ দ্য মেথোডোলজি, ডাটা ক্যালকুলেশন টেকনিক্স, ক্যালকুলেশন প্রসেস, এগুলোর মাধ্যমে রেজাল্টটাকে আপনার কার্বন ফুটপ্রিন্টকে ভেরিফাই করা হয় যে আপনার প্রোডাকশন পার প্রোডাকশনে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি বেশি কার্বন ইমিট করতেছেন না কম কার্বন ইমিট করতেছেন। Different level of assurance or verification of the results are available. Greater levels of assurance or verification is more expensive to achieve. আচ্ছা, ডিসক্লোজ দ্য ফুটপ্রিন্ট, এটা তো আপনাদের মেট্রোলজি, যেটা আপনি ডিসক্লোজ করবেন কি করবেন না। দ্য লেভেল অফ ভেরিফিকেশন অফ রেজাল্ট প্রোভাইডেড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি, আপনার যে অ্যানালিসিস করলেন, আপনার টোটাল কার্বন ফুটপ্রিন্ট বের করলেন, ওইটা আপনি ডিসক্লোজ করবেন কিনা ওইটা আপনারই, কিন্তু ওইটার উপর বেস করে আপনি কিভাবে আরো কার্বন ইমিশন কমায় নিয়ে আসতে পারেন, ওইটা হচ্ছে আপনার ইন্টারনাল তথ্য। রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট। আচ্ছা, এইটা হচ্ছে এই এত কিছু জ্ঞানের মেইন কিভাবে আমরা রিডিউস করব কার্বন ফুটপ্রিন্টটাকে কমায় নিয়ে আসতে পারবো। প্রমোটিং এনার্জি awareness to all employees and encourage them to turn off light when not in use। শুধু লাইট না, লাইট ফ্যান সবকিছুই আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরি যেগুলো আছে দেখবেন বলা আছে, ওয়ালে টানানো থাকে, ব্যবহারের পরে লাইট ফ্যান অফ করে দিন, অফিস ক্লোজ হইলে লাইট ফ্যান অফ করে দিন, ব্যবহার না হইলে এসি ইউজ করেন না, রুম থেকে বের হওয়ার সময় এসি অফ করে দিয়েন। এই সমস্ত পার্ট গুলা অ্যাওয়ারনেস দেওয়া, ওয়ার্কার যারা আছে বা যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে এইটা পৌঁছে দেওয়া, যে অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়া এক কথায়, যে যখন ইউজ না হবে আপনি লাইট ফ্যান বা ইলেকট্রিসিটি যে ডিভাইস গুলো আছে এগুলোকে টার্ন অফ করে দেওয়া যেন এনার্জি লেস কনজাম হয়। আচ্ছা, আনপ্লাগ ব্যাটারি চার্জার্স ওয়েন দ্য টুল ইজ চার্জড। এই যে মোবাইল অনেকে ঘন্টার পর ঘন্টা চার্জে লাগাই দেয়, সারা রাত লাগাই দিয়ে ঘুমায় থাকি, এটা ব্যাটারিরও ক্ষতি, এনার্জি ইউসেজ এর ক্ষেত্রেও অতিরিক্ত এনার্জি ইউসেজ হচ্ছে। আপনার ওই ফুল চার্জ হয়ে যাওয়ার পরে আমরা মনে করতেছি যে আর এটা কাজে লাগতেছে না বা এটা চার্জ হচ্ছে না, কিন্তু সে কিন্তু আপনার অ্যাডাপ্টার পাওয়ার ব্রিক যেটা আছে ও কিন্তু এনার্জি কনজিউম করতেছে, ওইটা সে হিট আকারে ডিসপাস করে দিচ্ছে। আপনার ফোনে তো আর ব্যাটারিতে জায়গা নেই, আর সে তো ইলেকট্রিসিটি ঠিকই কনজিউম করতেছে, তাহলে ওটা যাবে কই, এটা হিট আকারে ডিসপাস হয়ে যায়। সো যখন চার্জ হয়ে যাবে তখন ওই জিনিসটাকে খুলে রাখা। ম্যাক্সিমাইজ দ্য ইউজ অফ ডে লাইট, সূর্যের আলোকে যত দিনের বেলা লাইট ইউজ না করে সূর্যের আলোকে ব্যবহার করা যায়। ডো নট টার্ন লাইটস when the daylight is sufficient. রিমুভ অবস্ট্রাকশন ফ্রম রেডিয়েটরস। এই যে আপনার বিভিন্ন ইঞ্জিন চলে বা বিভিন্ন মেশিনারিজ চলে যেটা কুলিং এর জন্য রেডিয়েটর ইউজ করা হয়, যদি রেডিয়েটর ইউজ করা হয় টেম্পারেচার মেশিনের কন্ট্রোলে থাকবে, লেস এনার্জি ইউজ হবে। যদি রেডিয়েটরের সামনে প্রপার ভেন্টিলেশন না থাকে, বাতাসের এফিসিয়েন্সি না থাকে, তাহলে কিন্তু আপনার মেশিনটা ওভারহিট হবে, সেই ক্ষেত্রে সে বেশি এনার্জি কনজিউম করবে অথবা বেশি ফুয়েল কনজিউম করবে। টার্ন অফ দ্য হিটিং ওয়েন্স দ্য ডোর অ্যান্ড রোলার শাটার্স। আচ্ছা, এটা আহ বাসাবাড়ির ক্ষেত্রে, এটা ফ্যাক্টরির ক্ষেত্রে না। Low to medium cost replaced all lamps and tubes with low energy version। আগে আমরা যে ফ্লুorescent বাল্ব দেখতাম ওইটায় 100 ওয়াট একটা আলো হইতো কম, এখন একটা এনার্জি বা এলইডি বাল্বে মাত্র 5 ওয়াট 10 ওয়াটে প্রচুর আলো হচ্ছে। সো যদি পসিবল হয় সব লাইটকে এনার্জি লাইটে কনভার্ট করা। কনসিডার ইনস্টলিং মুভমেন্টস অ্যান্ড ডে লাইট সেন্সর্স ইন দ্য এরিয়াস frequently used such as corridors, toilets and storage areas। সরি, যে সমস্ত জায়গায় আপনার মানুষের রেগুলার কাজ করতেছে না বা মানুষের আনাগোনা কম, বারান্দায় বা করিডোরে বা
ওয়াশরুমে বা স্টোরেজ এরিয়াতে যেখানে সানলাইট ইউজ করা যায় ওইখানে ইলেকট্রিসিটি ইউজ না করা। আহ আচ্ছা, তারপরে ড্রাফট উইজ উইন্ডোজ এন্ড ডোরস, এটা আমাদের পাঠানো, এটা শীত প্রধান দেশে। আচ্ছা, ইনক্রিজ লফট ইনসুলেশন, এই যে ফ্যান ইউজ না কইরা যদি ইনসুলেটেড রুমে থাকা যায় যেটা তাপমাত্রা কম হয়, টিন শেডের নিচে দেখবেন এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল টাইপের দেয় যেন হিটটা কম আসে। সো এরকম ইনক্রিজ লফট ইনসুলেশন দিয়ে যদি টেম্পারেচার কমে নিয়ে আসা যায় সেক্ষেত্রে এসি বা ফ্যানের ইউসেজ কমে নিয়ে আসা যায়। ইনশিওর বয়লার্স আর মেনটেন ইন সার্ভিস, যদি একটা মেশিন প্রপারলি সার্ভিস করা বা মেনটেন করা হয় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার আহ কি ফুয়েল কনজাম্পশন অনেক কমে আসতেছে। যদি মেশিনটা প্রপারলি রান না করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফুয়েল কনজাম্পশন অনেক বেড়ে গেছে। আচ্ছা, লং টার্ম ইনভেস্টমেন্ট কনসিডারিং ইনস্টলিং মাইক্রো জেনারেটর এট বিজনেস প্রেমিসেস, রিপ্লেসিং সিঙ্গেল গ্লেজড উইন্ডোজ ইন ডাউট অফ গ্লেজ, এটাও বাইরের ক্ষেত্রে, আমাদের দেশে না। যে শীত প্রধান দেশগুলোতে হিটিং এ প্রচুর পরিমাণ এনার্জি কনজাম্পশন হয়, সেই ক্ষেত্রে এই পার্টগুলো। চুজ এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, রিপ্লেস ওল্ড বয়লার্স উইথ মডার্ন এনার্জি এফিশিয়েন্সি অল্টারনেটিভ, যদি বয়লার থাকে যেটা পুরনো বয়লার না হয়ে মডার্ন যে ইলেকট্রিক্যাল বয়লার গুলো আছে এগুলো অনেক লেস এনার্জি কনজিউম করে। ফিট অ্যান্ড ইনসুলেটেড সাসপেন্ডেড সিলিং ইন রুমস অর ওয়ার্কস উইথ হাই সিলিং, বেশি সিলিং টিন সেট যেগুলো কাছে হয় ওগুলো কিন্তু অনেক হিট হয়। যদি অনেক উপর থেকে সাসপেন্ডেড ঝুলন্ত অবস্থায় থাকে এবং ইনসুলেশন ফোম দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখবেন তাপমাত্রা অনেক কন্ট্রোলে চলে আসে। চুজ ফুয়েল এফিশিয়েন্ট ভেহিকেল, যেটা হাইব্রিড বলা হয়, হাইব্রিড ভেহিকেলে ফুয়েল কনজাম্পশন পার কিলোমিটারে অনেক কম হয়। আচ্ছা, এগুলো তো আমরা সব বলছি যে জি প্রোটোকলস এ ওয়াইডলি। আচ্ছা, দ্য গ্রিন হাউস গ্যাস প্রোটোকল, যেটা জিএইচজি নামে আমরা চিনি, এটা হচ্ছে ওয়াইডলি ইউজ স্ট্যান্ডার্ড ফর এমিশন রিপোর্টিং। এই জিএইচজি প্রোটোকলের মধ্যেই আপনার কোন ফুয়েলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে ওইটা বলা আছে। আহ, আহ, যদি এটা আপনাদের দরকার হয় জাবের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, জাবের ভাই এটা প্রোভাইড করবে। এ ওয়াইডলি ইউজ স্ট্যান্ডার্ড ফর এমিশন রিপোর্টিং cover projects emission reporting and corporate emission reporting. The corporate emission reporting standard provides a methodology for calculation of carbon footprint. ISO, সেখানে স্পেস হবে, ISO 14064 এবং ISO 14065 is an international standard for corporate emission reporting. uh, it builds the approach। আচ্ছা, এটার দরকার নেই। কার্বন ক্রেডিটস, কার্বন ইস্যুস, রোল অফ কার্বন ক্রেডিটস ইন এমিশন রিডাকশন। আচ্ছা, লিমিট দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন ফর অর্গানাইজেশন, এভরি অর্গানাইজেশন ইজ ফিক্সড। Anyone who exceeds the limit has to pay heavy fine। যখন এটা রেগুলেট করার জন্য গভর্নমেন্টকে যেমন বলা হয় যে এর থেকে বেশি করা যাবে না, এই পরিবেশ অধিদপ্তর থেকে এগুলো কন্ট্রোল করে আমাদের দেশে। যদি বেশি আহ ধোঁয়া প্রডিউস করে বা করে এদেরকে ফাইন করা হয়, বেশি কার্বন ইমিশন করলে এদেরকে ফাইন করা হয়। আস্তে আস্তে এগুলো আমাদের দেশেও চালু হচ্ছে। So to reduce greenhouse gas emissions, some programs were made to invest in clean development mechanism project। আহ, এছাড়াও বিভিন্ন স্ট্যান্ডার্ড যেমন আমরা বলি হিগ আছে বা জিটিডব্লিউ আছে, স্টেপ বাই অকোটেক্স আছে, এই সমস্ত স্ট্যান্ডার্ড গুলোতে হচ্ছে আহ বিভিন্ন কি বলে এটাকে কার্বন ইমিশন কমায় নিয়ে আসার জন্য বলা হয়েছে এবং প্রসেস গুলো আইডেন্টিফাই করা হয়েছে। আচ্ছা, ইনভেস্ট ইন সিডিএম দরকার নেই এখানে। কার্বন ট্রেডিং, ইফ কোম্পানিজ ফল শর্ট অফ ইমিশন টার্গেট, যদি সেই ইমিশন টার্গেট মিট করতে না পারে একটা অর্গানাইজেশন, দে ক্যান বাই দোজ ফ্রম দ্য মার্কেট ফ্রম সামওয়ান হু ইজ সাকসেসফুল ইন মিটিং দোজ টার্গেটস এন্ড সারপ্রাইজ দ্য কার্বন ইউনিট উইথ দেম।
আচ্ছা, একটা অর্গানাইজেশন যদি কার্বন ফুটপ্রিন্ট এমিশন তার যে টার্গেট ওইটা ম্যাচ করতে না পারে, তাহলে সে চাইলে আরেকটা অর্গানাইজেশন যে কার্বন নিউট্রাল বা যে কার্বন পজিটিভ নেগেটিভ আছে, যে বেশি অক্সিজেন প্রডিউস করতেছে, তার সাথে ওইটা শেয়ার করতে পারে প্রোডাকশনের, এটা এনার্জিটা শেয়ার করতে পারে। সেই ক্ষেত্রে কি হয় যে আহ, ও যেই পরিমাণ প্রডিউস করতেছে দুইজনের মধ্যে শেয়ার হয়ে গেলে ওইটা নিউট্রালে চলে আসতে পারে, পসিবিলিটি থাকে। এটাকেই বলা হচ্ছে কার্বন ট্রেডিং। Conclusion: it can be considered that carbon footprint as well as carbon credits are carried an importance in our daily life. Everyone should realize its effect, should try to protect nature from its adverse effects. The carbon credit business is a rapidly changing business, and carbon people should aware that make rare protocols to quick. আচ্ছা, কনক্লুশনে কি দাঁড়াইলো আজকে আমাদের, যে ইট ক্যান আমাদের পরিবেশে ডে টু ডে লাইফে কার্বন ফুটপ্রিন্টটা অনেক আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের কন্ট্রোল করা উচিত। প্রত্যেকটা অর্গানাইজেশনের রিয়েলাইজ করা উচিত যে তারা কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছে, এবং এর যে ক্ষতিকারক এফেক্ট গুলো আছে ওইটা সম্পর্কে নলেজ থাকতে হবে। কার্বন ক্রেডিট বিজনেস র্যাপিডলি চেঞ্জিং বিজনেস। আচ্ছা, কার্বন ক্রেডিট, কার্বন কমানোটা এখন খুব গুরুত্বপূর্ণ। দ্য পিপল শুড অ্যাওয়ার দ্যাট মার্কেট রেটস প্রোটোকলস অ্যান্ড রেজিস্ট্রেশন প্রোগ্রামস ক্যান বি চেঞ্জ কুইকলি। এই যে বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলো ফলো করে আমাদের অর্গানাইজেশনকে চলতে হবে, ওই পার্টটাই এখানে বলা হয়েছে। আহ মেবি অনেক ফাস্ট শেষ করলাম আসলে। এই টপিকটা কমপ্লিটলি বেসিক, এইটা যদি এক্সপ্লেন করতে হয় আর অনেক বড় বড় পার্ট রয়েছে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আর আপনার যে যে প্রোটোকল এবং প্রেজেন্টেশনটা জাবের ভাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে? ফাহিম ভাই, রূপম ভাই? না স্যার। ওকে, তাইলে আজকে এখানেই শেষ করি নাকি? যদি অনুমতি দেন, কারো কোনো প্রশ্ন না থাকে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।